নমস্কার, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি অলোক আপনাদের আবার একটা নতুন ব্লগে স্বাগত। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে লেক টাউন। এই লেক টাউনে আমি আপনাদের নিয়ে যাব অতি প্রাচীন এবং কলকাতার সবথেকে বড় মনসা মন্দির। আমি এখন লেক টাউনের ঠিক ভিআইপি লেক টাউন ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি। আমার জার্নি শুরু হচ্ছে লেক টাউনের ভিআইপি ক্রসিংয়ের যে ক্লক টাওয়ার আছে, সেই ক্লক টাওয়ার থেকে আমি আমার জার্নিটা আজকে শুরু করছি। আমি এখন লেক টাউন ভিআইপি ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি। দেখুন, ক্লক টাওয়ারের সামনে, এই ক্লক টাওয়ারে একদম এই ফুটপাতে আমি দাঁড়িয়ে আছি। এই দিকটা হচ্ছে বিধাননগর স্টেশন। উল্টোডাঙ্গা থেকে আপনারা যদি আসেন বিধাননগর স্টেশন হয়ে, তাহলে এই দিক দিয়ে আসবেন। আর আপনারা যদি এয়ারপোর্ট বা বাগুইহাটি বা কেষ্টপুর দিয়ে আসেন, তাহলে এই দিক দিয়ে আসবেন। বাগুইহাটি কেষ্টপুর দিয়ে এলে আপনারা এই ফুটপাতে নেবে, সাবওয়ে দিয়ে তারপর রাস্তাটা ক্রস করতে হবে। আমাদের যেতে হবে ক্লক টাওয়ারের ওই পাশটা। চলুন তাহলে সাবওয়ে দিয়ে ক্রস করে আমি একটা ক্লক টাওয়ারের ওই পাশটায় গিয়ে আপনাদের দেখাই কিভাবে আজকের এই মনসা মন্দির আমরা যাব। এই দেখুন সাবওয়ে, আমরা যে দিকটা যাব যশোর রোডের দিকে যাব, শ্রীভূমি যশোর রোডের দিকে। এই যে ক্লক টাওয়ারটা দেখছেন, ক্লক টাওয়ারের ঠিক উল্টো দিকে তিনটে রাস্তা গেছে। এই দিকে একটা রাস্তা গেছে, এই সোজার একটা রাস্তা গেছে, আর ডান দিকে একটা রাস্তা গেছে। এই সোজা যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা আপনাকে গিয়ে জয়া সিনেমা হয়ে যশোর রোডে মিলছে। এই সোজা রাস্তায় আমি গেলে কিছু দূর হাঁটলেই, জাস্ট 2 থেকে 5 মিনিট হাঁটলেই কিন্তু আপনারা মনসা মন্দিরটা পেয়ে যাবেন। সামনে অ্যাপেলো ফার্মেসি পড়বে। এই দেখুন অ্যাপেলো ফার্মেসি পড়বে। অ্যাপেলো ফার্মেসির সোজা আমাকে যেতে হবে। ভিআইপি ক্লক টাওয়ার থেকে মিনিট 4 হাঁটলে কিন্তু এই মনসা মন্দির চলে আসবে। আমি অলরেডি মনসা মন্দিরের খুব কাছে চলে এসেছি। মনসা মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। মনসা মন্দিরে প্রবেশ করার আগে আপনাদের দুটো কথা বলে দিই। আমার যে ভিডিও প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার কিন্তু আমার ভিডিও বেরোয়, কিন্তু আমি দেখছি যে এই মঙ্গলবার শুক্রবার এই ভিডিও বেরোনোর জন্য অনেক মন্দির, অনেক মেলা, অনেক অনুষ্ঠান আমি যে ভিডিও করছি সেইগুলো কিন্তু অন্য দিনে হয়ে যাচ্ছে। আর বার করতে মঙ্গলবার আর শুক্রবার হতে হতে কিন্তু অনেক পুরনো হয়ে যাচ্ছে। তাই জন্য দর্শকদের অতটা ভালো লাগছে না। যেহেতু ধরুন আমি একটা এক্সাম্পল বলছি, যে গত 2 দিন আগে বুড়োরাজ মন্দিরের আমি ভিডিও তুলেছি বুদ্ধ পূর্ণিমার দিনে। বুদ্ধ পূর্ণিমার দিনে ভিডিও তোলার পর তার পরের দিন যদি আমি না দেখাতে পারি, আমি যদি শুক্রবারের জন্য ওয়েট করি, তাহলে কিন্তু সেই ভিডিওটার দেখানোর যে আমেজটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই জন্য আমি ভাবছি যখনই আমি কোনো ভিডিও করব তার একদিন পরে এডিট করে আমি আপনাদের দেখাবো, তাহলে আপনাদেরও ভালো লাগবে আর আমারও একটা টেনশন থাকবে না মঙ্গলবার বা শুক্রবার ভিডিও বার করার। তাহলে এবার থেকে আমি যখনই ভিডিও করব, যখনই কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে যাব, তার ভিডিও করে তার পরের দিন এডিট করে যতটা সম্ভব তাড়াতাড়ি আমি ছাড়ার চেষ্টা করব। একদম জনবহুল রাস্তার পাশেই কলকাতার সবথেকে বড় মা মনসা মন্দির। সামনে থেকে দেখলে চোখে পড়বে 5 চূড়া বিশিষ্ট মন্দির। চূড়াগুলি গোল আকৃতির, যা সচরাচর দেখা যায় না। মন্দিরের চূড়ার তলায় 10টি খিলান আকৃতির জানলা, আর তার তলায় অনেকগুলি দোকান। দুটির মাঝে মন্দিরের নাম ও প্রতিষ্ঠা দিবসের দিন লেখা আছে। মাঝের চূড়ার তলায় সিমেন্টের পদ্মফুল, আর তার উপর ফনা তুলে সর্পরাজের মূর্তি, যা দেখে এক ঝলকেই বোঝা যাবে আমরা মা মনসা মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে আছি। মন্দিরের বাম দিকের কোনায় প্রবেশদ্বার। 2টি স্তম্ভের ওপর প্রবেশদ্বারটি দাঁড়িয়ে। প্রবেশদ্বারের উপরে লাল রঙের পদ্মফুল, আর তার উপরে বড় অক্ষরে মা লেখা বসানো। এক কথায় নতুন ধরনের প্রবেশপথ দেখতে পেলাম। প্রবেশপথের মেঝ পাথর দিয়ে বানানো। মূল মন্দিরের যাওয়ার দরজা বাম দিকে। প্রবেশপথ দিয়ে ঢুকেই অবাক হয়ে গেলাম বিশাল নাট মন্দির দেখে। জনবহুল রাস্তা থেকে বোঝাই যায় না মন্দিরের ভেতরে এত বিশাল নাট মন্দির। নাট মন্দিরের মেঝ শ্বেত পাথর দিয়ে মোড়া। নাট মন্দিরের 3 ধারে ঝুল বারান্দা। 10টি স্তম্ভ এই ঝুল বারান্দাকে ধরে রেখেছে।
নাট মন্দিরের প্রত্যেকটি স্তম্ভে শ্রীকৃষ্ণের কাহিনী চিত্রের মাধ্যমে বাঁধিয়ে ঝোলানো আছে। নাট মন্দিরের এক পাশের দেওয়ালে মা মনসা দেবীর মর্যাদার পাওয়ার কাহিনী চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন মা মনসার দর্শন করতে করতে এই কাহিনী আপনাদের সংক্ষেপে শোনাই। ভগবান শিবের স্বীকৃত কন্যা মা মনসা স্বামী জরৎকারু মা মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন। এর পেছনেও কাহিনী আছে, যা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। মনসার মা শিবের স্ত্রী পার্বতী তাকে ঘৃণা করতেন, কিন্তু পরবর্তীকালে মা পার্বতী মনসাকে নিজের মেয়ের স্বীকৃতি দিয়েছিলেন। জন্ম সংক্রান্ত কারণে মা মনসার পূর্ণ দেবীত্ব প্রথমে অস্বীকার করা হয়েছিল। তাই মা মনসার উদ্দেশ্য ছিল দেবী হিসেবে নিজের কর্তৃত্ব স্থাপন করা এবং একনিষ্ঠ মানব ভক্তমণ্ডলী গড়ে তোলা। সঙ্গিনী নেতর পরামর্শে মা মনসা মর্তে নেমে আসেন ভক্ত সংগ্রহের উদ্দেশ্যে। মর্তে এসে নিজের ক্ষমতা বলে সবাইকে তার ভক্ত করে তুললেন, শুধু এক শিব ভক্ত ছাড়া, যার নাম চাঁদ সওদাগর। মা মনসা লক্ষ্মী সরস্বতীর মতো দেবী হতে চেয়েছিলেন। তাতে সফল হওয়ার জন্য চাঁদ সওদাগরের হাতে পুজো নেওয়া তার কাছে বাধ্যতামূলক ছিল। কিন্তু চাঁদ সওদাগর সংকল্প করেছিলেন তিনি মা মনসার পুজো করবেন না। মা মনসা চাঁদকে ভয় দেখানোর জন্য একে একে চাঁদের 6 পুত্রকে হত্যা করলেন। শেষে মনসা ইন্দ্রের রাজসভার 2 নর্তক নর্তকীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। এদের নাম ছিল অনিরুদ্ধ ও উষা। অনিরুদ্ধ চাঁদ ও তাঁর স্ত্রী সনকার সপ্তম পুত্র রূপে জন্মগ্রহণ করলেন, তার নাম হলো লক্ষিন্দর। উষা বেহুলা নামে জন্মগ্রহণ করলেন। লক্ষিন্দর ও বেহুলার বিবাহ হলো। মা মনসা ছলনা বলে লক্ষিন্দরকে হত্যা করলেন, কিন্তু বেহুলা স্বামীর মৃতদেহ নিয়ে নদীতে ভেসে চললেন। নেতা ধোপানির সাহায্যে বেহুলা স্বর্গে গিয়ে চাঁদ সওদাগরের 7 পুত্রের প্রাণ ও হারানো সম্পদ পুনরুদ্ধার করার উপায় জেনে ফিরে এলেন। চাঁদ সওদাগর বাঁ হাতে ফুল ছুঁড়ে মা মনসার দিকে না তাকিয়েই তাকে পুজো দিলেন। তাইতেই মা মনসা খুশি হলেন। তিনি চাঁদের পুত্রদের জীবন ও হারানো সম্পদ ফিরিয়ে দিলেন। এরপর থেকে মা মনসা দেবী রূপে স্বীকৃতি পেলেন ও মা মনসার জনপ্রিয়তা বৃদ্ধি পেল। মা মনসার বিগ্রহটি অপরূপ সুন্দর লাগছে। লাল রঙের শাড়ি, তাতে হলুদ ও সবুজের কাজ, এক কথায় অপূর্ব লাগছে। মা এখানে সখী ছাড়া পুরো পরিবারের সাথে বিরাজ করছেন। মায়ের সাথে আছে দেবাদিদেব মহাদেব, স্বামী জরৎকারু মুনি, পুত্র আস্তিক মুনি, চাঁদ সওদাগর ও বাহন হাঁস। মূল গর্ভগৃহের ডান দিকে আরেকটি গর্ভগৃহ আছে, তাতে বিরাজ করছেন মা গন্ধেশ্বরী, তার পাশে বিরাজ করছেন মা শীতলা, মা সরস্বতী ও তাদের মাঝে আছে মা গঙ্গার বিগ্রহ। মূল গর্ভগৃহের বাম দিকের গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী রাধাকৃষ্ণ। এখন এই গর্ভগৃহে দুপুরের ভোগ নিবেদন করা হয়েছে। ভোগ গ্রহণের পরে গর্ভগৃহের পর্দা খুলে দেওয়া হবে। এই আমি কথা বলতে বলতেই গর্ভগৃহের পর্দা খুলে দেওয়া হচ্ছে। কারুকার্য খচিত কাঠের সিংহাসনের প্রথম ধাপে বিরাজ করছেন প্রভু জগন্নাথ, বোন সুভদ্রা ও দাদা বলরাম। দ্বিতীয় ধাপে অনেকগুলি গোপাল বিরাজ করছেন। সব থেকে উপরে অপূর্ব শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি, 2 পাশে গৌরনিতাইয়ের বিগ্রহ। অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়েছে গর্ভগৃহে।
নাট মন্দিরের বাম দিকের রাধাকৃষ্ণের গর্ভগৃহের পাশ দিয়ে একটা দরজা, সেখান দিয়ে গেলেই সামনে শ্বেতপাথরের বেদিতে বিশাল শিবলিঙ্গ। তার পিছনে বিশাল এক প্রাচীন হিজল গাছ, যার সংস্কৃতির নাম হলো নিচুল। শুনেছি এর ফল নাকি বিষাক্ত। গাছের গোড়ায় একটি ছোট বজরংবলীর মূর্তি। একটু এগুলেই আরেকটি পাথরের বেদি, যার উপরে বিরাজ করছেন মা শীতলা তার বাহন নিয়ে। অনেক দর্শনার্থীরা এসে মা শীতলাকে সিঁদুর দিচ্ছেন। হিজল গাছের পেছনে আরেকটি মন্দির আছে। মন্দিরে প্রবেশ করেই বাম দিকের বেদিতে গেরুয়া সিঁদুর মাখানো বজরংবলীর মূর্তি, আর তার পাশে শ্বেতপাথরের মা শীতলার মূর্তি। ডান দিকের বেদিতে দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গ রূপে, তার পাশে মা পার্বতীর মূর্তি। ভক্তরা এসে তাদের মনস্কামনা জানিয়ে মহাদেবের সাথে পার্বতীকে লাল ও হলুদ সুতো দিয়ে বেঁধে রাখছেন। পাশে তাদের প্রিয় সন্তান সিদ্ধিদাতা গণেশের মূর্তি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে। আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করলাম।